সবাইকে শুভ সকাল। ঘড়িতে বাজতেছে মোটামুটি 8টা 5-এর মতো। তো একটু হাঁটতে হাঁটতে কথা বলি, আসেন। তো এখানে সকালবেলা আলম ভাই তার গ্রামের আশপাশগুলি একটু ঘুরে ঘুরে দেখাইতেছিল। তো আমাদের মনে হয় আপনাদেরকে সেগুলো একটু দেখাই একটু একটু করে। তো কালকে যে ডেস্টিনেশন পয়েন্টে আমাদের যাওয়ার কথা ছিল, একটা পার্ক ছিল, সেই পার্কটা আসলে 6টায় বন্ধ হয়ে যায়। তো ওইটাতে আর আসলে আজকেও যাইতে পারবো কিনা জানি না, তবে এখানে একটা জমিদারির একটা ছোট্ট একটা অংশ বিশেষ আছে, সেটা আপনাদেরকে দেখাবো। আর কালকে যেই একটা বড় রাস্তা আপনাদেরকে বলছিলাম না, যে ইউক্যালিপটাস গাছ আছে অনেক সুন্দর সুন্দর, তো সেই জায়গাটাতে একটু যাব। আর আমার ছোট চড়ুই পাখিকে যদি সম্ভব হয় এখানে একটু উড়াবো, দেখি আপনাদেরকে কতটুকু দেখাইতে পারি। তবে গ্রামের পরিবেশটা এক কথায় একেবারে মানে মাইন্ড ব্লোয়িং, অনেক বেশি মাত্রায় সুন্দর। মন চাইতেছে আজকে থাকি, কালকেও থাকি, আস্তে আস্তে নিরিবিলি সময় নিয়ে এনজয় করি। হ্যাঁ, সময় থাকলে আবার কখনো আসবো অবশ্যই। থ্যাঙ্কস টু আলম ভাই, আসলে খুব সুন্দর একটা পরিবেশে থাকছি, তার বাসায় অনেক সুন্দর, সব কিছুই ভালো লাগছে সব মিলা। তো একটু পরে নাস্তা করব, ওখান থেকে একটু ঘুরে আসি, আপনাদেরকে দেখাই, তারপরে নাস্তা করব। অ্যাটলিস্ট 9:30টার মধ্যে বেরোতেই হবে, কারণ আজকে অনেক বড় রাইড, প্রায় 200 কিলোমিটার উপরে আমার আজকে রাইড আছে। সো দেরি না করি, চলার আগে ঘুরে আসি। তাই তো দেখতেছি বেশ মনটা, ওর এই যে এই স্থাপনাটা দেখলেই বোঝা যায় আগের দিনের কি, তাই না? কত ঘুমাইছি অনেক মোটা দেয়াল, আসলে কত মানে চওড়া। আগে তো ইলেকট্রিসিটি ছিল না, যেগুলোতে কুপি বাতি রাখতো না, কুপি বাতি দিয়ে রাখতো। এখন হচ্ছে কি যে বিভিন্ন গাছ হয়ে এটা আস্তে আস্তে ফাটতেছে। এটা কত সালের দিকে? এইটাই অনেক আগের না? আমার দাদা দাদারাও বলতে পারবে অনেক আগের তাইলে। ও, এই দিক থেকে আবার আরেকটা আছে না? এইভাবে নাকি এই দিক দিয়ে সোজা 7টা এরকম ছিল। ও, আমরা এটা মানে আমার দাদারা এটাও থাকা অবস্থায় কিনে নিছে, আগের গুলো মাটির নিচে, সেগুলো আমরা আবার ওই যে পুকুরটা দেখলেন না, অনেক সময় এরকম পাইছেন দেওয়াল পাইছি, খালি দেওয়াল পাইছি, আর সেই ইট গুলো উঠায় উঠায় বিক্রি করছে। এগুলোতে আসলে থাকা যায় না, কেন ড্যাম হয়ে যায়, যে কোনো কি হয়ে গেছে, অনেক অনেক আগে পড়তো আলো বাতাস এমন ঢোকে না। এই যে এগুলো আমরা দেওয়াল গুলো প্লাস্টার করছিলাম। ঠিক আছে আলম ভাই, জায়গা তাহলে সবাই ভালো থাকো। এই গেলাম তাহলে। হ্যাঁ ঠিক আছে। উনি কই? টাটা। তুমি চলো যাই, তোমার নিয়ে যাই, আসো। যাবে? কই যাবে না, থাকো, ভালো থাকো। হ্যাঁ ঠিক আছে, টাটা, বাই। গেলাম আলম ভাই, ওকে। গাইবান্ধাতে আসলে যেই পার্কটায় আমাদের যাওয়ার কথা ছিল, ওটা তো কালকে বন্ধ হয়ে গেছে, ওটাতে আর যাইতে পারিনি। তবে গাইবান্ধাতে ভেতরে ভেতরে এই গ্রামটাতে ঘুরলাম, আলম ভাইয়ের যে মানে আমার যে কলিগের বাসায় আসছিলাম, খুবই ভালো লাগছে। আর এই যে বড় বড় ইউক্যালিপটাস গাছগুলা দেখতেছেন, এই লম্বা সুবিশাল, সকালবেলা আমার চড়ুই পাখিকে এখান দিয়ে একটু উড়াইছিলাম, তো ওটা তো আপনারা দেখছেন। আমার কাছে এই জিনিসটা অনেক বেশি মাত্রায় ভালো লাগছে। কথিত আছে আসলে গোবিন্দগঞ্জে বিরাট রাজার রাজধানী ছিল, সেখানে তার 60,000 গাভী ছিল যেটা বান্ধা থাকতো। সেই গাই বান্ধা মানে ট্রেডিশন বা সেই বিষয়টা থেকেই গাই বান্ধার নামকরণটা কিছুটা আসছে, এরকম একটা ব্যাপার আছে যতটুকু আমি দেখছি। আর বাকিটা জানি না, আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে গাইবান্ধা নামকরণের আরও কোনো ইতিহাস আপনাদের জানা আছে কিনা। গাইবান্ধাতে আমরা পলাশবাড়ি উপজেলাতে ছিলাম, আলম ভাইয়ের বাসা ওইখানটাতেই, এক কথায় এক্সেলেন্ট। আর সকালে আজকে জম্পেশ নাস্তা করা হয়েছে, যেহেতু আজকে অনেক জায়গায় যাইতে হবে, অনেক বড় রুট প্ল্যান, এর জন্য আলম ভাই কালকে তো আসলে হাঁসের মাংস, মুরগির মাংস, গরুর মাংস, তারপরে আর কি আরও 2 রকমের ভাজি, ডিম ভাজি, মানে
এলাহি কাণ্ড। তারপরে আবার খাবারের পর আবার দই মিষ্টি, মানে বললাম না কালকে রাতে এত খাইছি, খাইয়া একেবারে ঘুম দিছি আমরা। আর সকালবেলাও সে হাঁসের মাংস আর গরু মাংস দিয়ে আবার চালের মানে রুটি, সেটা অনেক দিন পরে খাইছি, একেবারে এক কথায় লাজবাব সত্যি। তো আজকের দিনের আমার রুট প্ল্যান যেটা বলতেছিলাম, বেশ বড় রুট প্ল্যান। আজকে প্রথমে এখান থেকে যাব রংপুর থেকে যাব আমি কুড়িগ্রাম থেকে লালমনিরহাট থেকে যাব আমি নীলফামারী। সো আজকে 4টা জেলা কভার করার ইচ্ছা আছে। হ্যাঁ, জানি না কীভাবে কী করবো। আলম ভাইয়ের বাসা থেকে এত দেরি করে বেরিয়েছি, ঘড়িতে বাজতেছে প্রায় 12:15। বেরোনোর কথা ছিল আমার 8টা অথবা 9টার মধ্যে, সেখানে আসলে অনেক বেশি দেরি হয়ে গেছে। রাস্তাগুলি যদি নিয়ে কিছু বলতে হয় তাহলে বলবো এক কথায় বেস্ট, একেবারে বেস্টের বেস্ট। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ জন গমেজ। সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টার্নিং ব্লগস। 64 জেলা ভ্রমণের যে মানে অন্যরকম একটা ফিল, অন্যরকম যে একটা মজা, সেটা একটু একটু করে আরও বাড়তেছে। মানে কি বলবো, প্রত্যেকটা জেলায় এক এক ধরনের মানুষের নেচার এক এক রকম, কথাবার্তা, খাওয়া দাওয়া, ঘোরাফেরা করা, আসলে অন্যরকম একটা ব্যাপার। যারা করতে আগ্রহী আছেন তারা অবশ্যই করতে পারেন, অবশ্যই করতে পারেন। অনেক কষ্ট যদিও আমি বলবো, বাট একবার করতে পারলে মাইন্ড ব্লোয়িং। এইখানটাতে আবার একটু দাঁড়াইতে হইলো, আর মাত্র 3 কিলোমিটার ছিল আমাদের ডেস্টিনেশন পয়েন্টে। কিন্তু একদম আকাশ পরিষ্কার, কিন্তু বৃষ্টি পড়তেছে, হঠাৎ করে বৃষ্টি পড়তেছে। তো ওয়েলকাম টু রংপুর আমার 16 নাম্বার জেলা আর বিভাগীয় শহর রংপুর। তো যেটা কথা যে আসলে রংপুরে ঢুকেই আবার একটু বৃষ্টি পাইলাম, তার মানে রংপুর আমাদেরকে বৃষ্টি দিয়ে শুভেচ্ছা দিছে। থ্যাংক ইউ রংপুর। হালকা বৃষ্টি হয়েছে, বেশি হয় না, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। তো রংপুরের যেই ডেস্টিনেশন পয়েন্টটা আমরা সিলেক্ট করছি সেটা হলো কারমাইকেল কলেজ, উপমহাদেশের খুব বড় একটা নাম করা কলেজ। তো কথিত আছে আসলে রঙ্গপুর থেকে রংপুরের নামের উৎপত্তি। আগে উপমহাদেশে প্রচুর নীলের চাষ হতো, আর স্থানীয়ভাবে নীল চাষের জন্য খুবই উর্বর ছিল এখানকার মাটি। তো প্রচুর নীল চাষ হতো, তো স্থানীয় মানুষ এই নীলকে বলতো রঙ্গ, মেবি রঙ্গ এরকম কিছু। তো সেই রঙ্গ থেকে রংপুর নামকরণটা আসছে, মানে রঙ্গপুর থেকে রংপুর আসছে। এই হলো সেই কারমাইকেল কলেজ, স্থাপিত 1916 সালে। স্বাগতম, গেট খোলা আছে। এটা তো বিশাল ক্যাম্পাস, বিশাল, মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মতো অনেক বড় জায়গা। তো রংপুরে আসলে কোনো মহাবিদ্যালয় না থাকায় তৎকালীন ম্যাজিস্ট্রেট কালেক্টর জেন গুপ্ত আসলে এই কলেজটা প্রতিষ্ঠা করেন, আর লর্ড ব্যারন কারমাইকেলের নাম অনুসারে এটার নামকরণ করা হয়েছে। তো বিশাল বড় ক্যাম্পাস, আশা করি আপনারা দেখছেন, ভালো লাগছে। তো আমরা এখন একটু প্রশাসনিক ভবনের ওই পাশটাতে একটু যাবো, ওই পাশটা একটু ঘুরবো, তারপরে আমাদের নেক্সট যে ডেস্টিনেশন আছে সেদিকে বেরোয় যাবো। তো ভালো লাগছে এই জায়গাটা এসে, ভেতরে ঢুকতে পারলাম এই ক্যাম্পাসের ভেতরে, এইটি একটা ভালো লাগা কাজ করতেছে। আর এখানে ছোট 3জন ভাইকে পাইছি, যাদের কাছ থেকে আমার যে ডায়েরিতে যে লিখে রাখি তাদেরকে দিয়ে লিখাচ্ছি রংপুর ডিভিশন ওর ভালো মন্দ যাই হোক, তারা লিখতেছে। তারপরে আমরা যেটা বলছি যে ওই পাশটাতে যাবো। যেই ব্রিজটা ক্রস করলাম সেটা ছিল তিস্তা ব্রিজ। এই পরিবেশটা এত সুন্দর লাগতেছে দেখে, একদম সবুজ আর সবুজ, অনেক বেশি ভালো লাগতেছে। সবুজ কিন্তু চোখের জন্য ভালো, সবুজ কালার বা এই ধরনের গ্রাম্য পরিবেশ অনেক বেশি মাত্রায় ভালো। আমি কিন্তু হাতের ডান দিকে চলে আসছি, সেই রাস্তাটা ধরে সোজা চলে গেলে কিন্তু লালমনিরহাট। সো লালমনিরহাট কিন্তু আপনারা আগে পাবেন। সো আপনাদের রুট প্ল্যানে যদি আপনারা লালমনিরহাটকে আগে বাছে নেন তাহলে আসলে লালমনিরহাট আগে পড়বে। বাট আমি যেটা করছি যে কুড়িগ্রাম থেকে লালমনিরহাট হয়ে চলে যাবো আমি নীলফামারীতে। তো আমার রুট প্ল্যানটা কিছুটা এই টাইপ হয়েছে, এর জন্য আমি এরকম করছি। বাট আপনাদের রুট প্ল্যান আপনারা আপনাদের মতো করে নিতে পারেন, অ্যাজ ইউর উইশ। আপনাদেরকে স্বাগতম। এখানে একটা কি যেন ছিল, সেটা অলরেডি নষ্ট করে রাখা হয়েছে, ভাঙা এটা। তো কুড়িগ্রামে আমরা মাত্রই ঢুকলাম। যেই ডেস্টিনেশনটা
বা যেখানে আমাদের যাওয়ার কথা এখান থেকে আর 3 কিলোমিটার দেখাইতেছে। মুক্তিযোদ্ধা চত্বর বলে জায়গাটা, জানি না আসলে এক্স্যাক্টলি লোকেশনে খুঁজে পাবো কিনা। এখানে মোট 7টা উপজেলার সব শহীদদের নামগুলো আছে। এটা হলো উপজেলা ভুরুঙ্গামারি, তারপর উপজেলা চিলমারি, তারপর উপজেলা কুড়িগ্রাম সদর, উপজেলা নাগেশ্বরী, উপজেলা বাজারহাট, আর হলো বৌমারি, আর হলো উলিপুর। আরও লিখছে আরও অনেক নাম না জানা শহীদ। মহান স্বাধীনতা যুদ্ধে আসলে মানুষ যে কিভাবে শহীদ হয়েছে আমাদের আসলে জানা নাই। অনেক নাম জানা আছে, অনেক নাম অজানা। তো সকল শহীদদের প্রতি রইল অনেক শ্রদ্ধা। আর এই জায়গাটা, এই ফলকটাতে এখানে প্রায় সকল শহীদদের নামগুলো এখানে লিখে দিছে, যেটা আমার কাছে খুবই ইউনিক লাগছে, খুবই ভালো লাগছে এই জায়গাটা আসতে পেরে। আমি ভাবতেছিলাম যে জায়গাটা আমি খুঁজে পাবো না, বাট খুঁজে পাইছি, একবারে ডেস্টিনেশনে খুঁজে পাইছি। সো খুবই ভালো লাগছে। আর কোনো জায়গায় এখানে যাইতে পারবো কিনা জানি না। তো আমরা এখন আমাদের নেক্সট যে ডেস্টিনেশন আছে সেদিকে আগাবো। আর কুড়িগ্রাম নিয়ে যদি একটু বলি তাহলে মহারাজা বিশ্বসিংহ একটা সময় আসলে এই জায়গাতে 20টা জেলে পরিবার, মেবি যতটুকু জানি, যে তাদেরকে আসলে উচ্চ হিন্দু শ্রেণীভুক্ত করে এখানে তিনি পাঠান। তো এই 20টা পরিবারের এখানে আগমনকেই কেন্দ্র করে আসলে এই কুড়িগ্রাম নামটা আসলে নামকরণ করা হয়েছে। আরও অনেক ধরনের ব্যাখ্যা থাকতে পারে এবং আরও অনেক কিছু আছেও। তো যাক, কুড়িগ্রামটা ছোট, সুন্দর, আরও বেশি একটা এক্সপ্লোর করতে পারলাম না। আমার ইচ্ছা আছে কি, আচ্ছা ইচ্ছাটা একটু হাইওয়েতে যাই, তারপর আপনাদেরকে বলতেছি। প্রতিটা জেলাতেই আমি অন্তত 1 রাত করে স্টে করব, আর সেখানটা মোটামুটি যতটুকু পারি এক্সপ্লোর করব এবং বেশ বড় পরিসরে। এখন যেমন একদিনে 3-4টা জেলা কভার করতেছি আমি, তখন আর সেটা করবো না, তখন একদিন করে থাকবো আর সারাদিন এক্সপ্লোর করবো। এই রাস্তাটা প্রচুর রাশ, যেটা লালমনিরহাটে আমরা যাইতেছি। এখান থেকে কত 37 মিনিট 23 কিলোমিটার দেখাইতেছে। তো এখনও আমরা দুপুরের লাঞ্চ করা হয়নি, টুকটাক নাস্তা করলাম। আর ওই আলম ভাইয়ের বাসা থেকে এতগুলা জাম দিয়ে দিছিল, সেগুলা খাইছি। জামগুলো এত মজা, থ্যাঙ্কস আলম ভাই, আপনি অনেকগুলা খাবার দাবার দিছেন আমাদেরকে, সাথে আবার একটা ডালিমও দিয়ে দিছে দাদা। ওইটা হয়তো পরে খাবো মজা করে। যাক, খুবই ভালো লাগে আসলে কোনো পরিবারের সাথে যায় থাকতে পারলে রাতে, মানে যেমন সময়টা ভালো কাটে আর পাশাপাশি খাওয়া দাওয়া জম্পেশ হয়। এই জিনিসটা এখন আর দেখাই যায় না। বুঝছেন, মহিষের গাড়ি, মহিষ দিয়া এই গাছের গুড়ি কাটছে, সেগুলো টানতেছে। স্বাগতম লালমনিরহাট জেলাতে। তো লালমনিরহাটে মাত্রই ঢুকলাম। এখান থেকে আর কত, আর মাত্র 14 কিলোমিটার আছে আমার যে ডেস্টিনেশন পয়েন্ট। আমরা যে জায়গাটায় যাইতেছি সেটা হলো একটা এয়ারপোর্ট, লালমনিরহাট এয়ারপোর্ট বলে। তো যদিও এখন আর এই এয়ারপোর্টটা ব্যবহার হয় না, তবে এই এয়ারপোর্টটা দেখার খুব ইচ্ছা, দেখি। এবং এটা লালমনিরহাটের খুব ভালো একটা প্লেস, যেখানে সবাই যাতায়াত করে। দেখেন গাড়ি কিভাবে আসছে, আমার কোথায় নামাই দিতেছিল দেখছেন। এই রোডগুলোতে এরকমই দেখতেছি, বাসগুলি অতি মাত্রায় চাপাইতেছে। তো এখানে মেন গেটটা ছিল, বাট এখন আসলে এটা টোটালি রেস্ট্রিক্টেড, একদম সংরক্ষিত এলাকা করে দিছে, এটার যাইতে দিতেছে না। তো দেখি আরেকটা নাকি জায়গা আছে, ওখান থেকে একটু দেখা যায়। তো ট্রাই করে দেখি ওদিক থেকে যাওয়া পসিবল কিনা। এই পাশ থেকে একটা কানেক্টিং রাস্তার কথা বললো, কিন্তু তো মহা সমস্যা, দেখছেন অবস্থা। এত ভেতরে ভেতরে রাস্তা, সব আখের ক্ষেতের ভিতর দিয়ে যাইতেছি আমরা, জানি না আসলে কোন দিকে যাইতেছি। তো বাইক নিয়ে আসলে রানওয়েতে বাইক চালাইতেছি, এটা অন্যরকম একটা ফিলিং কাজ করতেছে। যেখানে থাকার কথা বিমানের ককপিট, সেখানে দেখতেছেন বাইকের ককপিট। তো ভয়ও লাগতেছে, কারণ এখানে একটু রেস্ট্রিক্টেড আই থিঙ্ক, কারণ এই জায়গাটা অলরেডি রেস্ট্রিক্টেড করে দিছে। এখানে মেবি খুব সহসাই আসলে বিমান চলাচল শুরু হবে। তো তার মানে আমার মনে হয় যে এরপরে আসলে হয়তো আর এখানে আর ঢুকতে পারবো না, এটা টোটালি আটকায় যাবে, টোটালি রেস্ট্রিক্টেড হয়ে যাবে। তো থ্যাঙ্কস টু দ্য গড অলমাইটি যে একটা সুযোগ হইলো যে এই রানওয়েটায় অন্তত আসার, আর একটু বাইক চালানোর। চা বাগানের ভিতরে চা বাগানের ভিতরে এয়ারপোর্ট।
আসলে এই জায়গাটাতে আইসা দুইজনে হতাশ হইনি আমরা, কারণ কি এই যে কানেক্টিং রাস্তাটা দিয়ে আসছি একেবারে ভাঙা, একেবারে কেমন জানি। তো তারপরও যে আসতে পারছি ফাইনালি, এই এয়ারপোর্টটা দেখতে পারলাম, এইটাই অনেক বড় সার্থকতা। বাট অচিরেই হয়তো এটা অফ হয়ে যাবে, যেটা বলতেছিল যে ওই গার্ডটাও বলতেছিল যে এটা কাজ চলতেছে, এবং অনেকে স্থানীয় বলতেছে যে এটা নিয়ে কাজ চলতেছে। তো খুব তাড়াতাড়ি লালমনিরহাটবাসী হয়তো একটা এয়ারপোর্ট পাবে, আর এটা একেবারে রেস্ট্রিক্টেড হয়ে যাবে, এখানে আর আসা যাবে না। সো দ্রুত চলে আসেন তাড়াতাড়ি, বাইক নিয়ে টানাটানি করেন না, আসলে খুব সফটলি রাইড করেন আমার মতো। তো এখান দিয়ে যে বিভিন্ন যে চাষাবাদ দেখতেছেন এগুলো পরবর্তীতে আসলে চাষাবাদ করা হইতেছে। বাট যখন ব্রিটিশ পিরিয়ডে এই এয়ারপোর্টটা হয়, একটা সময় যে 1947 সালে দেশভাগের পর এই এয়ারপোর্টটা টোটালি বন্ধ করে দেয়। তো এটা আর চালু হয়নি কোনোভাবেই, আজও পর্যন্ত এটা নিয়ে কাজ চলতেছে। তো 2016 সাল থেকে এটা নিয়ে কাজ চলতেছিল, তো দেখা যাক কি হয়। এইটা বন্ধ, দেখি সামনে যা পাই তাই খাবো। ঘড়িতে বাজে কয়টা, 5টা 32, এখনো পর্যন্ত দুপুরের খাওয়া দাওয়া কিছুই হয়নি। সকালে 57 কিলোমিটারের জন্য 57 মিনিট রাইড করছি মাত্র, আর এখন 72 কিলোমিটারের জন্য 2 ঘন্টা 10 মিনিট লাগবে। মানে কি ভাই, এরকম কেন? সত্য কথা যেটা, এই পর্যন্ত 4টা বাজার ক্রস করে আসছি। তো আমরা চামুরা বাজার নামে একটা জায়গা আছে, সেই বাজারটা দিয়েই বাইপাস দিয়ে আমরা যাইতেছি আমাদের ডেস্টিনেশনে নীলফামারীতে। আপনারা মহিপুর ব্রিজ ক্রস করে হাতের ডান দিকে গঙ্গাছড়া যে রাস্তা ঢুকছে, এটা দিয়ে একটু শর্টকাট আছে, যেটা একজন বললো। তো এটাই আমরা একটু ট্রাই করতেছি, নাহলে আবার রংপুরের উপর দিয়ে যাইতে হইতো আমাদের। তো এদিক দিয়ে কিছুটা কিলোমিটার একটু কমছে, সেটা দেখতেছি, এবং সময় একটু কম লাগতে পারে। তো স্বাগতম নীলফামারী সড়ক বিভাগ, নীলফামারীতে আপনাদেরকে স্বাগত জানাইতেছি। তো এটা নিয়ে আমার 19 নম্বর জেলা হলো নীলফামারী। নীলফামারীতে যেই ডেস্টিনেশনটা সিলেক্ট করছি আমরা, সেটা হলো চিনি মসজিদ, সৈয়দপুরে থাকবো। তো যাওয়ার সময় এটা হয়ে যাব, নাহলে কালকে আবার আমার উল্টা অনেকটা পথ আবার রিটার্ন করতে হবে। এখানে যেই চিনি মসজিদটা দেখতে যেতেছি, এটার কিছু স্পেশালিটি আছে। স্থানীয়ভাবে দুজন আসলে ভদ্রলোক এটা প্রথমে নির্মাণ করেন। এই মসজিদটা খুবই নর্মাল ছিল, সেটা পরবর্তীতে স্থানীয় সকলের উদ্যোগে এটা এই সুন্দর পর্যায়ে আসছে। আর এই চিনি মসজিদ নাম করার পেছনে এখানে সিরামিকের যে থালার যে কি বলে গুঁড়া আর কাঁচ, দুইটা মিক্স করে এই পুরো মসজিদটা জুড়ে আসলে কাজ করা হয়েছে। আসলে এই ধরনের কাজকে আসলে চিনি কাজ অথবা চিনি কাজ করা এরকম কিছু একটা বলে, যার জন্য মসজিদটার নামও আসলে চিনি মসজিদ বলা হয়। যেটা দেখার জন্যই আসলে আসা। এই হলো পুরা মসজিদটা, দেখেন এত সুন্দর দেখতে, এক কথায় একেবারে মাইন্ড ব্লোয়িং। নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে কতটা সুন্দর। তো সামনে যাই, দেখি আপনাদেরকে ওই কাজগুলো একটু দেখানো যায় কিনা। ড্যানিশ বাংলাদেশ লেপ্রোসি মিশন, এখানটাতেই থাকবো আমরা। মানে লেপ্রোসি মিশন যেটা ঢাকাতেও আছে, বিভিন্ন জেলাতে আছে তাদের শাখাগুলো, অনেক বড় ক্যাম্পাস। এটা নিয়ে কালকে আপনাদেরকে পুরোটা দেখাবো, ডিটেল কথা বলবো। তো এই হলো আমাদের রুম, সুন্দর আসলে গোছানো আছে। আসেন, মনে হয় এসিও ছাড়ছিল, ঠান্ডা আছে একটু। 2টা বেড, সুন্দর। যাক, একটু ব্যাগ আগে নিয়ে আসি, পরে আপনাদের সাথে কথা বলি। আসলে আমরা লালমনিরহাটে তেমন কোনো ভালো থাকার ব্যবস্থা করতে পারিনি। আর সার্কিট হাউসগুলোতে যেটা হয় যে সার্কিট হাউসে আসলে ফার্স্ট
ক্লাস অফিসারদের কোনো রিকমেন্ডেশন ছাড়া আসলে এখানে থাকা যায় না। আমি নর্মালি ফোন করছিলাম, বাট আসলে এটা সম্ভব হয়নি। তো এখন একটু খাওয়া দাওয়া করে আসি। আর আরেকটা ইনফরমেশন দিই আপনাদেরকে, মানে ইনফরমেশন 2, যেটা হলো যে যদি লালমনিরহাটে আপনারা থাকতে পারেন তাহলে অবশ্যই তিস্তা ব্যারেজটা মিস করবেন না। তিস্তা ব্যারেজ দেখে দেন আপনারা নীলফামারীতে আসবেন। আমার খুবই ইচ্ছা ছিল, বাট আসলে সেটা করতে পারিনি, যেহেতু আমি ওখানে থাকতে পারিনি, এর জন্য হয়নি। বাট আপনারা যদি পসিবল হয় আপনাদের রুট প্ল্যানে সেটা রাখতে পারেন। তো এখন একটু খাওয়া দাওয়া করে আসি, রাত্রে আবার আপনাদের কাছ থেকে বিদায় নিব। সো দেখতে থাকেন ব্লগটা। তো বাইরে আসলে সবগুলা হোটেল বন্ধ হয়ে গেছে। একটা হোটেলে ডিম ভাজা আর ভাত পাইছি, সেটাই কোনো রকম খাই আসছি, কারণ খাইতে হবে। সারাদিন অনেক জার্নি, অনেক বেশি মাত্রায় খিদা লাগছিল, না খাইলে রাত্রে দেখা যাবে খিদা লাগবে। আর কাপড় চোপড় কিছু ধোয়া হয়েছে, এদিক থেকে একটু দেখাই। এখানে এই যে প্রতিদিন না হলেও 2 একদিন পর পরে প্যান্ট ধুইতেছি, আর মোজা আছে, আর যেই জ্যাকেটটা পরতেছি এটা প্রতিদিন ধুইতে হইতেছে। ব্যান্ডেনার, রুমাল, আরো কিছু কাপড় চোপড় ধুইছি, সেটার নাই বলি, সেটাও ধুইতে হয় প্রতিদিনই। তো কারণ কি, লম্বা একটা সফর, এই কাপড়গুলো দিয়েই শেষ করতে হবে পুরো সফরটা। তবে আজকের সারাদিনে মোটামুটি 232.6 কিলোমিটার রাইড হয়েছে, যেটা বলছিলাম যে আপনাদেরকে পরে বলবো ড্যাশবোর্ড থেকে দেখে। তো সেটাই আজকে সারাদিনের রেট, এবং কালকেও 200+ রাইড হবে, কারণ কালকে বাংলা বান্দার ওই পাশটাতে যাবো। তবে আজকের সারাদিনে যা যা ছিল ভালো ছিল। তবে একটু একটা দুঃখের সংবাদ দিই আপনাদেরকে। যেই দাদার বাসায় কালকে ছিলাম, তার চাচা অনেক অসুস্থ ছিল। আমি সকালবেলা তার সাথে কথাও বলছি, তার হাত ধরে তাকে সান্ত্বনাও দিয়ে আসছি। বাট সে আসলে, মানে কি বলবো, সৃষ্টিকর্তা আমাদের প্রতিদিন মানে ক্ষণের কখন যে কাকে নিয়ে যাবে আমরা আসলে তা জানি না। তো উনি 15টায় শুনলাম যে উনি মারা গেছেন। তো ওনার আসলে আত্মার চিরশান্তি আমরা কামনা করি। হয়তো উনি স্বর্গবাসী হবেন, ভালো থাকবেন। তো আজকে আর বেশি একটা কন্টিনিউ করতে চাইতেছি না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকেন, বি সেফ, বি হেলদি। আর যেই জায়গাটাতে আছি, এই পুরো ক্যাম্পাসটা কালকে আপনাদেরকে ঘুরে দেখাবো। অনেক সুন্দর একটা ক্যাম্পাস, পুরো জায়গাটা ঘুরে দেখাবো। সো আর দেরি না করি, সো গুড নাইট।